জোট রাজনীতিতে বিজেপির ভূমিকা কারুর অজানা নয়। আমরা প্রায় সকলেই জানি জোট রাজনীতিতে বিজেপি কিভাবে একে অপরকে অন্য দলকে ল্যাং মেরে এগিয়ে যায়, সেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি। দেখুন, একনাথ শিন্দেকে খাড়া করে বিজেপি ভোটে লড়ল। একনাথ শিন্ডে সরকারের সমস্ত যে সুফল সেইগুলো নিয়ে তারা প্রচার করলো। তারপরে তারা দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিল। এইটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। এরকম অনেক উদাহরণ আছে, আমরা দেব একে একে। সেই চরিত্রের কথা আমি আপনি জানি আর নীতিশ কুমার জানেন না, এমনটা তো হতে পারে না। তাই নীতিশ কুমারের নাম মুখ্যমন্ত্রী হিসেবে এখনো ঘোষণা করতে পারেনি এই এনডিএ জোট। যখন আজ তাক চ্যানেলের একটি কনক্লেভে জিজ্ঞাসা করা হয় অমিত শাহকে যে এই যে আপনারা কাকে মুখ্যমন্ত্রী করবেন, অমিত শাহ পুরনো বুলি বললেন। পুরনো বুলিটা কি? আগে সরকারের যারা শরিক দল বা যারা এনডিএ শরিক দল তারা জিতে আসুক, বিধায়কেরা বসে স্থির করবেন কে মুখ্যমন্ত্রী হবে। এটাই স্বাভাবিক নিয়ম, এই কথাটাই বলতে হয়। কিন্তু ভেতরের কথা তো বাইরে আসে না, অমিত শাহের ভেতরের কথাও বাইরে আসেনি। ফলে একনাথ শিন্ডের মতন অবস্থা হবে না তো নীতিশ কুমারের। নীতিশ কুমার কি এতটাই কাঁচা খেলোয়াড় যে দীর্ঘ 2 দশকের বেশি যে লোকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে এতটাই বোকা ভেবে নেওয়া বিজেপির কি কোথাও ভুল হয়ে যাচ্ছে না? বিজেপি কি নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারতে চলেছে ভোটের আগেই? এই নিয়েই আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বাঙালির সবচেয়ে প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি যে নীতিশ কুমার বনাম অমিত শাহের দ্বন্দ্ব বা লড়াই এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে অমিত শাহকে গুজরাটে না গিয়ে, গুজরাটে সমস্ত মন্ত্রিসভা থেকে মন্ত্রীরা পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী বাদে, সেইখানে নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেইখানে না গিয়ে সেখানে জেপি নাড্ডাকে পাঠিয়ে তাকে বিহারে ছুটে আসতে হয়েছে। এবং 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার জন্য নয়, টানা 3 দিন থাকবেন তিনি বিহারে। এবং তিনি নীতিশ কুমারের সাথে আলোচনাও করবেন বলে, নীতিশ কুমারের বাড়িতেও যাবেন বলে জানা গিয়েছে। এবার ঘটনা হচ্ছে, কেন গুজরাটে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেই মন্ত্রিসভা গঠনের সময় দলের সেকেন্ড ইন কমান্ড না গিয়ে তিনি কেন পাটনায় ছুটে যাচ্ছেন? পাটনায় ছুটে যাচ্ছেন এই কারণে যাতে তিনি নীতিশ কুমারকে বুঝিয়ে বাজিয়ে মোটামুটি ইলেকশনটা পার করে নিতে পারেন। এটাই চাইছে বিজেপি, যে ইলেকশনটা যদি পার করে নিতে পারেন এবং তারা এনডিএ যদি সরকার গঠনের জায়গায় চলে যায়, তাহলে নীতিশ কুমারকে একনাথ শিন্ডে বানাতে অমিত শাহের 1 মিনিট লাগবে না। অনেক উদাহরণ আছে, বলবো আপনাদের। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল দিয়া কুমারী রাজেন্দ্রনাথ রাঠোরেরও নাম এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী বানানো হলো। অর্থাৎ বিজেপি যাদেরকে মোটামুটি প্রজেক্ট করে, আমি বলছি না মৌখিকভাবে, যারা ডিজার্ভ করে, যারা এটা প্রাপ্য যাদের, তাদেরকে সামনে রেখে ভোটে লড়ে, ভোটে জেতে, তারপর তাদেরকে পেছনে এমন একটা লাথি কষায় যে তারা আর কোনো জায়গার তাদের অবস্থান থাকে না। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার অবস্থা দেখুন, আজকে একনাথ শিন্ডের অবস্থা দেখুন। একনাথ শিন্ডের সমস্ত প্রকল্পের সুবিধে নিয়ে বিজেপি ক্ষমতায় এলো। বিহারেও নীতিশ কুমার এই যে 10,000 টাকা করে দিলেন, বা বিভিন্ন প্রকল্প যেগুলো সমাজ সচেতনমূলক বা সমাজ কল্যাণমূলক প্রকল্প, সেইগুলো বিজেপি প্রচার করবে যে আমাদের গভর্নমেন্ট করেছে। তারপর তারা জিতবে, আর তারপরে কি করবে? ওই একনাথ শিন্ডের মতন বলবে হয় উপমুখ্যমন্ত্রী হয়ে থাকো আর নয় চলে যাও। এইটা হচ্ছে বিজেপির পুরনো স্টাইল। আর চলে গেলে কি হবে? চলে গেলে তখন বিধায়ক কেনাবেচা হবে, কেনাবেচা করে তারা সরকার করবে। মধ্যপ্রদেশের নির্বাচন মনে থাকবে আপনাদের। মধ্যপ্রদেশের যখন নির্বাচন হলো, শিবরাজ সিং চৌহানকে সামনে রেখেই লড়েছিল বিজেপি, এবং তার লাডলি বেহনা প্রকল্প সেখানে ব্যাপক হিট। মধ্যপ্রদেশের সাধারণ বিজেপি ভোটার ছেড়ে দিন, সাধারণ মানুষও
এই শিবরাজ সিং চৌহান বা মামাকে অত্যন্ত সম্মান করেন এবং বিজেপি সেইটাকে এনক্যাশ করে তাকে সামনে রেখে লড়াইটা লড়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হলেন কে? মোহনলাল যাদব। অর্থাৎ এখানেও কিন্তু এই আপনি হরিয়ানা বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন বা মহারাষ্ট্র বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই এই অমিত শাহরা বলেছেন যে যারা বিধায়ক নির্বাচিত হয়ে আসবেন তারাই স্থির করবেন যে কিভাবে বা কে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু রাজস্থানের যে ভিডিওটি সামনে এসেছিল সেই ভিডিওটিতে দেখা গেছে যে যখন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে তখন রাজনাথ সিং একটি কাগজ তুলে দিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়ার হাতে এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়াকেই তিনি অনুরোধ করলেন যে মুখ্যমন্ত্রীর নামটা ঘোষণা করতে হবে। বসুন্ধরা রাজে কাগজটা খুলে হতবাক হয়ে গেলেন, তার নাম নেই। অবাক হয়ে চেয়ে রইলেন রাজনাথ সিং এর দিকে। এইটাই হচ্ছে বিজেপির স্ট্র্যাটেজি, যাকে সামনে রেখে লড়বে তাকে কখনো তারা মুখ্যমন্ত্রী করবে না। আজকে পশ্চিমবাংলায় বিজেপি জেতার অবস্থায় নেই ঠিকই, কিন্তু পশ্চিমবাংলায় যদি বিজেপি ধরুন কোনো কারণে জিতেও গেল, তাহলেও কি ভাবছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করবে? না, করবে না তারা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী। হবে সেই আরএসএস থেকে আসা কোনো এলেবেলে লোকজন যাদেরকে কেউ আমরা চিনি না, এইরকমই হবে। বিজেপির এটা পুরনো স্টাইল। নীতিশ কুমার কিন্তু এই স্টাইলটা ধরে ফেলেছেন। নীতিশ কুমার কিন্তু দেবেন্দ্র ফডনবিস বলুন, শিবরাজ সিং চৌহান বলুন বা বসুন্ধরা রাজে সিন্ধিয়া বলুন, এইগুলো তিনি দেখেছেন। তিনি কিন্তু 20 বছরের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। তাকে তার মাথায় গন্ডগোল আছে বা তার শরীর খারাপ এরকম বলে চালানো হলেও তিনি কিন্তু শেষ সময় কিন্তু নিজের খেলাটা খেলে দিয়েছেন এবং শেষ সময় খেলাটা এমন খেলেছেন যেখানে অমিত শাহকে ছুটে আসতে হচ্ছে পাটনাতে, তাকে মানে কি বলবো বুঝিয়ে বাজিয়ে কোনো রকম ভাবে যাতে ভোটের আগেই জোট না ভেঙে যায় সেই রকম ভাবে তাকে করতে হচ্ছে। কিন্তু নীতিশ কুমারও তো নীতিশ কুমার, পল্টুরাম বলে যার খ্যাতি সারা ভারতবর্ষে, তিনি যখন তখন পাল্টি মারতে পারেন, যখন তখন পাল্টি মেরে দিতে পারেন। সেটা ভোটের আগেও মারতে পারেন, ভোটের পরেও মারতে পারেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে যে তিনি ভোটের পরে মুখ্যমন্ত্রী হতে না পারলে পাল্টি মারবেন, কিন্তু তিনি ভোটের আগেই কিন্তু এইটা অমিত শাহের মুখ থেকে শুনে নিতে চান যে ভোটে এনডিএ জোট জিতলে তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা, এটা স্পষ্ট করে অমিত শাহকে বলতে হবে এবং এই সিদ্ধান্তে তিনি অনড় হয়ে আছেন এবং সেই অনড় হওয়ার কারণেই অমিত শাহকে কিন্তু বারবার ছুটে যেতে হচ্ছে বিহারে, না জনসভা করতে নয়, ভোটের প্রচার করতে নয়, নীতিশ কুমারকে রাজি করাতে, নীতিশ কুমারকে বোঝাতে। তিনি নীতিশ কুমারকে যদি বলেন যে আপনি যখন জিতে আসবেন, যখন এনডিএ জিতে আসবে তখন সমস্ত বিধায়করা মিলে আপনাকেই মুখ্যমন্ত্রী করবে, সেই মুহূর্তে যদি সমস্ত বিধায়কেরা বা বেশিরভাগ বিধায়কেরা নীতিশ কুমারের বিরুদ্ধে ভোট দেন, কারণ অমিত শাহ কাউকে বলে দিলেন যে অমুক লোককে মুখ্যমন্ত্রী করতে হবে আর বিধায়করা সেই লোককে মুখ্যমন্ত্রী পদে না নির্বাচিত করে অন্য কাউকে করবেন, এমন মাথা কারুর ধরে নেই। কারণ যারাই এর বিরোধিতা করবে তাদের ঠাঁই হবে ইডি সিবিআই এর আদালতে। এটা আমরা দেখে এসেছি। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য নীতিশ কুমার যতদূর যেতে হয় যেতে চাইছেন এবং যাচ্ছেনও। এবং তিনি ধরুন বিধানসভা ভোট হয়ে গেল, বিধানসভা ভোটের পর দেখা গেল এনডিএ জোট মোটামুটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, ক্ষমতায় আসার মানে একদম জায়গায় চলে এসেছে, তখন বিধায়কদের বৈঠক হবে, যেটা অমিত শাহ বলছেন বিধায়করাই ঠিক করবেন। আর ওদিক থেকে অমিত শাহ প্রতিটি বিধায়ককে ফোন করে বললেন যে না, আপনি নীতিশ কুমারের পক্ষে ভোট দেবেন না। কোন বিধায়ক নীতিশ কুমারের পক্ষে ভোট দেবেন তখন? বিজেপিতে যারা বিহারে আছে সম্রাট চৌধুরী থেকে শুরু করে প্রতিটি বিহারে যে কজন আছে তারা একজন পঞ্চায়েতে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই নীতিশ কুমারের কাছে। নীতিশ কুমার এতদিনের অভিজ্ঞ, এতদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ এবং তিনি প্রশাসনে সুশাসন বাবু বলে সুখ্যাত হয়েছিলেন, কিন্তু তার এই বারবার পাল্টি খাওয়াটা লোক মেনে নিতে পারেননি। কিন্তু তার আমলে কিন্তু বিহারে খানিকটা উন্নয়ন হয়েছে, অস্বীকার করা যাবে না। বিহার থেকে যে শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতেন সেই সংখ্যাটা অনেক কমেছে, একেবারে বন্ধ হয়নি ঠিকই, কিন্তু সংখ্যাটা কিছুটা হলেও কমেছে। 1, 2 নম্বর, বিহারের যে রাস্তাঘাটের অবস্থা ছিল
আগের সরকারে তেজস্বী যাদব লালু প্রসাদের আমলে যে রাস্তাঘাট ছিল, সেই রাস্তাঘাট খানিকটা মেরামত হয়েছে। জঙ্গল রাজ বলে বিহারকে আর বলা যায় না। যেখানে অপহরণ দিনে দুপুরে হতো, সেই অপহরণ বন্ধ হয়ে গেছে, ক্রাইম অনেকটা কমেছে। ফলে নীতিশ কুমারকে সুশাসন বাবু বলা হয়েছিল। সেই সুশাসন বাবুর কাছাকাছি, মানে তার হাঁটুর কাছে আসার মতন বিজেপিতে সম্রাট চৌধুরী কেন কেউ নেই। কিন্তু বিজেপি চাইছে যে তারা যদি মুখ্যমন্ত্রী পদটা পায়, তাহলে বিহারের সম্পদ আদানিদের হাতে তারা তুলে দিতে পারবে, যেটা নীতিশ কুমারের পক্ষে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ নীতিশ কুমার যে রাজনৈতিক দলটা করেন, সে রাজনৈতিক দলটা অন্তত ওই আদানিমুখী না। ফলে নীতিশ কুমারের দলের মধ্যেও চাপ আছে যে আপনাকেই মুখ্যমন্ত্রী হতে হবে। আবার বিজেপিরও চাপ আছে, তারা এবার নীতিশ কুমারকে সরিয়ে দেবে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই অমিত শাহের সেই বিখ্যাত কথা, নীতিশ বাবুকে নিয়ে বিজেপি কা দরওয়াজা হামেশা কে লিয়ে বন্ধ কর দিয়া। তারপরেও সেই নীতিশ কুমারের পায়ে ধরে তাদেরকে সরকারে থাকতে হচ্ছে। এটাই হচ্ছে রাজনীতি। আমরা আসবো এই সব কিছু নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। গুজরাটে 16 জন মন্ত্রী, অর্থাৎ তামাম মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী বাদে সবাই পদত্যাগ করলেন। পদত্যাগ কেন করলেন, কি কারণে পদত্যাগ, বা পদত্যাগ করে কি লাভ হলো, এই সব কিছু নিয়ে আলোচনা করব আগামীকাল। আগামীকাল আমরা সকালবেলা যে অনুষ্ঠানটা আনছি, তার শীর্ষক হচ্ছে যে গুজরাট পারে, বাংলা কেন পারে না। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক গুজরাট বিজেপি দিয়েছে। সেই মাস্টার স্ট্রোক পশ্চিমবঙ্গে তৃণমূল কেন পারে না, সেটার একটা তুল্যমূল্য বিচার করব। কিন্তু চলে আসি আজকের আলোচনা। এই যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়, বিজেপি কাকে করবে, সম্রাট চৌধুরীকেই মোটামুটি তারা প্রজেক্ট করে ভেবে রেখেছে, আর ওদিকে নীতিশ কুমার। এই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এনডিএ জোটটাই না ভেঙে যায়, মানে ভেঙে যেতে বসেছে। মুখ্যমন্ত্রী না হলে নীতিশ কুমার, বা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে প্রজেক্ট না করলে নীতিশ কুমার এনডিএ জোটে থাকবেন কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু এখন সব মহলে। হয়তো অমিত শাহ তাকে বোঝাবেন, অনেক কিছু করবেন, কিন্তু নীতিশ কুমারের একটা সুবিধে হলো তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে তার কোনো দুর্নীতি বার করা যাবে না। নীতিশ কুমার কতটা সফল, কতটা ব্যর্থ, সেই নিয়ে কোনো প্রশ্ন আমি করবো না, সে নিয়ে কথা বলবো না। কিন্তু নীতিশ কুমার একজন দুর্নীতি পরায়ণ লোক, এ কথাটাও বলতে পারবো না। আজকে এত বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী আছেন, তার গায়ে জামাতে এক ফোঁটা কালি লাগাতে কেউ পারেনি। চেষ্টা তো কম হয়নি, কিন্তু কেউ কালি লাগাতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে নীতিশ কুমারকে ব্ল্যাকমেইল করে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা বিজেপির পক্ষে কার্যত অসম্ভব, কার্যত অসম্ভব। আমার মানে যতটা ধারণা, সম্ভবত এইবার হয় এনডিএ জোট ভাঙবেন নীতিশ কুমার, আর না হয় অমিত শাহকে মাথা নত করে স্বীকার করতে হবে যে না, এনডিএ জোট যদি জেতে তাহলে মুখ্যমন্ত্রী হবে নীতিশ কুমার। এর মাঝখানে কোনো অপশন নেই, মাঝখানে কোনো রাস্তা খোলা রাখেননি নীতিশ কুমার। কারণ তিনি যখন মুখ্যমন্ত্রিত্বের দাবি তুলেছেন, সেটা একেবারে ভোটের সিট বাটোয়ারা হয়ে যাওয়ার পর 101টা আসনে লড়বে বিজেপি, 101টা আসনে লড়বে জেডিইউ, এরকম ঠিক হয়ে যাওয়ার পর তারপরে তিনি তুলেছেন প্রশ্নটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন মানে কথা আপনাদেরকে বলি, যেটা আগেও বলেছি, যে অন্তত 15 থেকে 17% ভোট প্রতিটি কেন্দ্রে, বিহারে 240টা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে এই জেডিইউর 15 থেকে 17% ভোট আছে। যেই ভোটটা না হলে বিজেপি অনেক রাঘব বোয়াল হেরে যাবে।
তাই বিজেপিকে জোটে থেকেই তাদের বিধায়ককে বার করে আনতে হবে। আর জোটে থেকে বিধায়ককে বার করে আনতে গেলে মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে প্রজেক্ট করতেই হবে অমিত শাহকে। যদি কোনো কারণে, প্রত্যেকটাই যদির ওপর বলছি, এ ধরনের কথা বলি না, কিন্তু রাজনীতি তো সম্ভাবনার খেলা, তাই সম্ভাবনার কথাই বলছি। যদি নীতিশ কুমারের নাম মুখ্যমন্ত্রী হিসেবে অমিত শাহ পাটনায় বসে ঘোষণা না করেন, বলছি পাটনায় বসে, কথাটা খেয়াল করবেন, কারণ দিল্লিতে বসে করলে নীতিশ কুমার সেটা মেনে নেবেন না। সেই কারণেই হয়তো অমিত শাহকে ছুটে আসতে হয়েছে। আমি যেটা বলছিলাম, যদি মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে প্রজেক্ট না করে বিজেপি, আর যদি জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল, তাদের যে 14, 15, 16, 17% ভোট বিভিন্ন কেন্দ্রে আছে, প্রায় সব কেন্দ্রেই আছে, সেই ভোট থেকে তারা বিরত থাকে, ভোটদান থেকে বিরত থাকে, বিজেপির পক্ষে ভোট না দেয় বা বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, আমি বলছি যদি 6-7% ভোট যদি বিজেপির বিরুদ্ধে চলে যায়, তাহলে বিজেপির আসন সংখ্যা অন্তত 1/3 কমে যাবে, 1/3 কমে যাবে। আর বিহার ভোটটা বিজেপির কাছে কেন ক্রুশিয়াল, কেন এত গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে বলেছি। যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে না পারেন, নীতিশ কুমার কিছুতেই এনডিএ জোটে থাকবেন না, থাকবেন না, আপনারা লিখে রাখুন। তখন নীতিশ কুমার পল্টুরাম হিসেবে খ্যাত, তিনি আবার পাল্টি খাবেন কোথায়? ওই তেজস্বী যাদবের কাছে। তেজস্বী যাদবের সাথে কিন্তু তিনি জোট করে তিনি একটা সরকার চালাবেন বিহারে, এরকমই হতে পারে। এবং সেক্ষেত্রে তেজস্বী যাদবকে বলতে পারেন, তুমি মুখ্যমন্ত্রী হও, মুখ্যমন্ত্রী আমিই থাকবো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কুর্সি তিনি ছাড়বেন না কোনো অবস্থাতে। এবং যদি এনডিএ জোট নীতিশ কুমার ছেড়ে দেন, আপনারা নিশ্চিত জানুন যে তার অন্তত 15 দিনের মধ্যে চন্দ্রবাবু নাইডুও এনডিএ জোট ছেড়ে দেবে। চন্দ্রবাবু নাইডুও কিন্তু বাধ্যবাধকতার কারণে এনডিএতে আছে, কারণ এই এনডিএ মানে প্রধান শরিক বিজেপি চন্দ্রবাবু নাইডুকে জেল খাটিয়েছিল। তাদের কাছে অনেক রকম অস্ত্র আছে, সিবিআই, ইডি ইত্যাদি ইত্যাদি অস্ত্র আছে, হয়তো ডকুমেন্টও আছে। তাই চন্দ্রবাবু নাইডু বাধ্য এনডিএ কে সমর্থন করতে। এই যে এত টাকা সমুদ্রজাত পণ্য লস হচ্ছে অন্ধ্রপ্রদেশে, মুখ বুঝে কিল হজম করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে। তিনি এনডিএ ছেড়ে বেরোতে পারবেন না। আজ এনডিএ থেকে বেরোলে কালকে তার বাড়িতে সিবিআই যাবে। তিনিও অপেক্ষা করছেন কবে নীতিশ কুমার এনডিএ ছাড়েন। নীতিশ কুমার এনডিএ ছাড়ার পর যখন চন্দ্রবাবু নাইডু এনডিএ ছাড়বেন, তখন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ কোনো কিছুই আর মোদী বিজেপির কথায় চলবে না, অমিত শাহের কথায় চলবে না, সরকারটাই পড়ে যাবে। চন্দ্রবাবু নাইডু আগে এনশিওর হতে চাইছেন, আগে নিশ্চিত হতে চাইছেন যে নীতিশ কুমার এনডিএ ছাড়ছেন কিনা, এবং এনডিএ সরকার তাহলে পড়ে যাবে কিনা যদি চন্দ্রবাবু নাইডু ছাড়েন। কারণ এনডিএ সরকার যতক্ষণ না পড়ে যাওয়ার সম্ভাবনা হবে, চন্দ্রবাবু নাইডু এনডিএ ছাড়বেন না। আর নীতিশ কুমার, তার কাছে ওইসবের পরোয়া নেই। তিনি দেখছেন তিনি মুখ্যমন্ত্রী না হতে পারলে তিনি এনডিএ কে সমর্থন করবেন না। এইরকম একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছে এনডিএ, মানে বিহারের ভোটের ওপর এনডিএ জোট, কেন্দ্রের সরকার টিকে থাকা অনেকটাই নির্ভর করছে। আর নীতিশ কুমারকে বলুন বা মমতা ব্যানার্জিকে বলুন, এই দুজনের বিরুদ্ধে সিবিআই, ইডি লাগিয়ে কোনো ফায়দা হবে না। কারণ এই দুজনের গায়ে কালির ছিটা কেউ লাগাতে পারবে না, কেউ না। নীতিশ কুমার ভালো প্রশাসক, খারাপ প্রশাসক, সে প্রসঙ্গে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো প্রশাসক, খারাপ প্রশাসক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এই দুজন দুর্নীতি পরায়ণ, এ কথা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না ভারতবর্ষে। কোনো গোয়েন্দা সংস্থা, কোনো সাংবাদিক, কোনো টেলিভিশন চ্যানেল এটা যদি বলে প্রমাণ করে দিতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পরায়ণ এবং নীতিশ কুমার দুর্নীতি পরায়ণ, আমরা রাজনীতির আলোচনা করাই ছেড়ে দেব, নাচ গানের প্রোগ্রাম করবো তার চেয়ে। এইরকম একটা দায়িত্ব নিয়ে বলছি। তাই নীতিশ কুমারকে ওই সিবিআই, ইডি দেখিয়ে ভয় দেখানো যাবে না। নীতিশ কুমার একগুঁয়ে মনোভাব নিয়ে বসে আছেন, মুখ্যমন্ত্রী তাকে করতেই হবে। হয় তাকে মুখ্যমন্ত্রী করো বা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করো, মুখে বলতে হবে যে ভোটে জিতলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হবেন। আর তা না হলে নীতিশ কুমার চুপচাপ কিল খেয়ে হজম করবেন 14ই নভেম্বর পর্যন্ত। 14ই নভেম্বরের পর নীতিশ কুমার তিনি আসল খেলাটা খেলবেন। তখন নীতিশ কুমার আসল খেলা খেললেও কিন্তু লাভ কিছু হবে না, কারণ ততদিনে বিজেপি বিধায়ক কিনে নেবে। জেডিইউর যে বিধায়ক আছে সেই বিধায়ক কিন্তু বিজেপি কিনে নেবে, যদি শপথ গ্রহণের জন্য অন্তত 15-20 দিনের একটা বাফার টাইম রাখা হয়। এবং রাজ্যপাল এই 15-20 দিনের একটা টাইম নেবেনই, যেই সরকার গড়ুক
তাকে সরকার গঠনের জন্য রাজ্যপাল 15-20 দিন হাতে সময় নেবেন, 1 মাসও নিতে পারেন। এই 15-20 দিন 1 মাস কেন সময় নেওয়া হবে? যাতে জেডিইউর বিধায়ক বিজেপি কিনে নিতে পারে। একদম নিশ্চিত জানুন এটা হবে। তাই যা খেলার আজকে, কালকে এবং পরশু, এই 3 দিনের মধ্যে খেলতে হবে নীতিশ কুমারকে। 3 দিনের মধ্যে যদি নীতিশ কুমার খেলতে না পারেন, নীতিশ কুমারের খেল খতম। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।